ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে বিভাজন দেশের জন্য ভালো হবে না মন্তব্য তারেক রহমানের। প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। দেশকে সংকটমুক্ত করার একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন মনে করেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে আশা সালাউদ্দিনের। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন জানিয়েছেন আইন উপদেষ্টা। ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শহীদ পরিবারের। 24 ঘন্টার মধ্যে জুলাই হত্যা মামলার আসামির জামিন বাতিলের দাবি। শেষ হল ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র তোলার সময় 28টি পদে ফর্ম তুলেছেন 658 জন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হবে। এ বিষয়ে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন, নানা রকম শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করা হলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটে পড়বে। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বিএনপি আগামী দিনের সব রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে 5 বছরে অন্তত 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে তার। এছাড়া খাল খনন কর্মসূচি আবারও শুরু করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আন্দোলনের সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার, মনে করা প্রয়োজন, স্বৈরাচারী শাসনের সময় আমরা কেউই, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী, প্রত্যেকটি বিরোধী দলীয় কর্মী কেউ নিরাপদে ছিল না, কারো পরিবার নিরাপদে ছিল না। যদি গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়ে, রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ নিজেদের অধিকার করতে না পারে, তাহলে সামগ্রিকভাবে সকলকে, সমগ্র রাষ্ট্র দেশকে সমস্যায় পড়তে হবে। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যে জনগণের মনে নানা জিজ্ঞাসা তৈরি হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্যে মন্তব্যে গণতান্ত্রিকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। এই ব্যাপারে আমি গণতান্ত্রিক সারা দেশে প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না, তাই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে সংকট মুক্ত করার একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন। বিদ্যমান পদ্ধতিতেই ভোট গ্রহণের আহ্বান জানান তিনি। অন্যদিকে প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে বিএনপি বিশ্বাস করে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, জুলাই সনদের বিষয়ে বিএনপি আপাতত ইতিবাচক। আর ডাকসু নির্বাচনে ছাত্র দলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করার অভিযোগ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। শুভ মাহফুজের রিপোর্ট।
চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, দেশকে সংকটমুক্ত করতে একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের অধিকার পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতে মেনে নেব, কারণ পিআর পদ্ধতি এই দেশের মানুষকে ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিআর পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন। নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। প্রশাসন চলছে। সংবাদ সম্মেলনে জুলাই সনদের অঙ্গীকারের বেশ কিছু ধারা ও প্রস্তাবনা নিয়ে সংশয়ের কথা জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপি ইতিবাচক, তবে যে কোনো বিষয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার হলেও সনদে সেটাকে উপেক্ষা করা হয়েছে। জুলাই সনদের বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট করার কথাও জানান সালাহ উদ্দিন আহমেদ। আমাদের কি কারণ সংবিধান নেই? আমাদের তো সংবিধান আছে, হতে পারে সেটা রুগ্ন, এবং সেই সংবিধান বহাল আছে। সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্র সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জুডিশিয়ারি চলছে, আইন কানুন চলছে, প্রশাসন চলছে। তো এই প্রক্রিয়ার সাথে সাংবিধানিক শূন্যতার প্রক্রিয়া মেলানো ঠিক হবে না। এদিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মব সৃষ্টির মাধ্যমে ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্রদলকে বাধা দেওয়া হচ্ছে। এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়? কেন হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায়? আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি তৈরি হবে। সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে? কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে, এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে। ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরিকৃত ভোট কেন্দ্রগুলো বাতিলের পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেটিও নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। প্রায় 17 বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে, সেই ব্যবস্থা, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করা হয়েছে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। আইন উপদেষ্টা আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। বক্তব্যের দিক দিয়ে রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি মন্তব্য করে তিনি আরও জানান, এজন্যই তারা নির্বাচন নিয়ে নানা কথা বলছেন। উপদেষ্টা আসিফ নজরুল আরও জানিয়েছেন, দুদক, আইন এবং নির্বাচন সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে তা আগামী 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া, আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের সাথে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে আগামী নির্বাচন সামনে রেখে ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথা জানালেন ঢাকায় নিযুক্ত ইউএর রাষ্ট্রদূত মাইকেল মিলার। সংস্থাটি ভোটার এডুকেশন সহ স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণে কাজ করার আশ্বাস দিয়েছে। ইসির সহযোগিতা সন্তুষ্টির কথা জানিয়ে ইউ বলেছে, ইসির দায়বদ্ধতা নিশ্চিতে কাজ করবেন তারা। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এসব জানান মাইকেল মিলার। এছাড়াও বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ থেকে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের কথা জানান তিনি। বাংলাদেশের নির্বাচনকে
সংস্থাটি সবসময় গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে রাষ্ট্রদূত জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি নির্বাচনের প্রস্তুতি দেখতে সংস্থাটির প্রাক নির্বাচনী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। European Union is here working in partnership with Bangladesh in support of a transition that will lead up to democratic elections, and I think you have also all heard that we are heading towards a timeline of early 2026. Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of €4 million to help Bangladesh run elections in line with international standards. মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষকরা মানবতা এবং সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত 3 শিক্ষক মাহেরিন চৌধুরী, মাসুকা বেগম এবং মাহফুজা খানমের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টা জানান, বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনো সবার মধ্যে দগদগে হয়ে আছে। দুর্ঘটনার দুঃসহ স্মৃতি মুছে দেওয়ার ক্ষমতা কারোই নেই। ডক্টর ইউনূস আরও জানান, এই শোক শুধু পরিবারের সদস্যদের একার নয়, জাতি হিসেবে এই শোককে ধারণ করে বাংলাদেশ। এই সময় 3 শিক্ষক পরিবারের কাছে তাদের স্মৃতি কথা শুনতে চান প্রধান উপদেষ্টা। সংস্কার ও দৃশ্যমান বিচার হয়নি, তাহলে আগের ব্যবস্থায় নির্বাচন কেন হবে? অন্তর্বর্তীকালীন সরকারের উপর গোপন জিন ভর করেছে কিনা, এমন প্রশ্ন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। পল্টন মোড় দিয়ে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যায় মিছিলটি। এ সময় তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে স্লোগান দেন। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে নানা স্লোগান দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের আমির বলেন, দেশের মানুষের দাবি পিআর পদ্ধতির নির্বাচন। এই পদ্ধতিতে নির্বাচন হতে হবে। নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংস্কার কি হয়েছে? আচ্ছা, দৃশ্যমান বিচার হয়েছে? একটাও আমরা হয় নাই জনগণ বলছে। এরপরে আপনার জাতীয় নির্বাচন ঘোষণা করাটা, এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আপনার উপরে কোনো ধরনের, যেটা আমরা বলবো অশুভ এবং গোপন জিন সওয়ার হয়েছে। সেই জিনের নাম আমরা বলতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে জুলাই হত্যা মামলার আসামির জামিন বাতিল করে পুলিশ কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা। দাবি না মানলে রবিবার থেকে যমুনা ও সচিবালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই সময় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। এস এম ফয়েজের রিপোর্টে থাকছে বিস্তারিত। দাবি আদায়ে আলটিমেটাম দিয়ে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। এর আগে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের অভিযোগ, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তাদের। আসিফ নজরুল স্যার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে, যিনি টাকার বাণিজ্য করে সচিবালয় বিভিন্ন রেঞ্জের বিচারপতিরা তার নির্দেশে আসামিদেরকে তাদের ছেড়ে দিচ্ছে, আমরা কিন্তু আদৌ পর্যন্ত বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই, কোনো বিশ্বমান হয় নাই। আমার ছেলে লক্ষ্মীবাজার সরদি কলেজ স্টুডেন্ট ছিলেন, পেশাগত ফিলিংসার ছিলেন। আমার একমাত্র ঘরের বাতি নিভে গেছে, তাই আমি বিচার চাই আপনাদের মাধ্যমে। এই 850 পরিবারের হত্যাকারীদের বিচার যদি তদন্তভাবে পড়ে থাকে,
এর থেকে বড় হাস্যকর আর কি হতে পারে? কোর্ট বেঞ্চ ঘুরে ঘুরে দেখলাম এই পর্যন্ত যত রাঘব বোয়াল আছে পুলিশের সহ এবং দোষরদের খুনিদের সমস্তদেরকে তারা টাকা খেয়ে খেয়ে আইন মন্ত্রণালয় থেকে তারা তফদিল করে জামিন নিয়ে চলে যাচ্ছে। যেই বেঞ্চগুলো থেকে জামিন দিয়েছে 2-4-5টা বেঞ্চ, সেখানকার বিচারপতিদেরকে অবিলম্বে তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করে বা বরখাস্ত করে তাদের শাস্তির আওতায় আনার জন্য আবেদন জানাচ্ছি। পুলিশ বলছে জুলাই শহীদ পরিবার তাদের দাবি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন। 144 জারি করা থাকে, এখন আমাদের পুলিশ সদস্য কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কথাবার্তা বলেছি, তাদের যে দাবিগুলো শুনেছি, আমি দেখি ভিতরেও কথা বলেছি। কথা বলার পরে দুইটার একটা সমন্বয় করে একটা সমাধানের জন্য আমি একটা পথ খোঁজার চেষ্টা করতেছি। গেল 1 বছরে খুনিদের বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন আন্দোলনকারীরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শেষ দিনে ফর্ম কিনছেন প্রার্থীরা। এসব ফর্ম জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। ফর্ম সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করছে ছাত্র শিবির। এদিকে ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ডাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক জসিমউদ্দিন জানিয়েছেন 28টি পদে 658 জন ফর্ম সংগ্রহ করেছেন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ফর্ম সংগ্রহের জন্য নির্ধারিত সময়ের চেয়ে একদিন বাড়ায় নির্বাচন কমিশন। শেষ দিনেও বিভিন্ন পদে ফর্ম সংগ্রহ করেন প্রার্থীরা। আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। সেই সুবাদে আজকে আমি ছাত্রদলের পক্ষ থেকে আমার নমিনেশন পেপার উত্তোলন করেছি। আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি জোট করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি। সমস্যা ডিটেক্ট করার যে অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটা আমার আছে এবং এই সমস্যার যে যদি আমি ডিটেক্ট করতে পারি সেই জায়গা থেকে আমি সমাধানও করতে পারবো। এই বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে প্রত্যেকটা আন্দোলন কিংবা যৌক্তিক দাবিতে আমি সর্বদা সোচ্চার থেকেছি। তো এখন ডাকসুতে আমার একটা সুযোগ এসেছে যে শিক্ষার্থীদের সেবা করার জন্য, এবং আমি চাই সেই সুযোগ থেকে বঞ্চিত যেন না হই। এদিকে ফর্ম জমা দেওয়ার আরও একদিন হাতে থাকলেও অনেকে জমা দিয়েছেন আগে ভাগে। সাধারণ শিক্ষার্থী ঐক্যজোটের ব্যানারে ফর্ম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিন সময় বাড়িয়েছে বলে অভিযোগ তাদের। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রভোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষপাতদুষ্ট আচরণ লক্ষ্য করেছি। তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ইশতেহার ঘোষণা করব এবং আমরা চাই এই ডাকসুটা একটি স্বতঃস্ফূর্ত ডাকসু হোক এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে আমরা সবাইকে সাধুবাদ জানাতে প্রস্তুত আছি। গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বাইরেও অনেক শিক্ষার্থী এই প্যানেলে প্রার্থী হয়েছেন বলে জানান নেতারা। আমাদের প্যানেলে কোনো উপজাতি নাই, আমাদের প্যানেলে 3 জন আদিবাসী প্রতিনিধি আছে। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের একটি বড় সমস্যা হচ্ছে এই ক্যাম্পাস যারা ডিফারেন্টলি এবল, যারা নানান রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যান, তাদের জন্য উপযুক্ত নয়। আমরা খুবই গর্বিত, আনন্দিত যে আমাদের সঙ্গে এই ডিফারেন্টলি এবল যেই কমিউনিটি, সেই কমিউনিটির হয়ে দীর্ঘদিন যিনি লড়াই করেছেন, এরকম মানুষও আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্পৃক্ত রয়েছেন। প্রতিরোধ পর্ষদ নামে এই প্যানেলের ঘোষণা দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জুবেল। আমাদের এই পর্ষদের নাম হবে প্রতিরোধ পর্ষদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দ্বিতীয় দিন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 328 জন প্রার্থী। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ মনোনয়ন সংগ্রহ এবং জমাদানের শেষ সময় হলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে আগামী 21 আগস্ট করা হয়েছে। বিকেল 5টায় জাকসু নির্বাচন কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 40 জন এবং হল সংসদের জন্য 155 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ নিয়ে 2 দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 87 জন এবং হল সংসদের জন্য 241 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন আর জমা দিয়েছেন সর্বমোট 4 জন। এর আগে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে 300 টাকা মূল্যের ফর্ম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া 21টি আবাসিক হলে সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। আমরা সংখ্যা
সময়টা একদিন বৃদ্ধি করেছি। আমরা আশা করছি আগামী বৃহস্পতিবার দিন সেই সংখ্যাটি আরো অনেক বৃদ্ধি পাবে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরণ অনশনের তৃতীয় দিনে সকাল থেকে চলা এই অনশনে গুরুতর অসুস্থ হয় 4 শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবি, গত 2.5 মাস ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণেই তা বাস্তবায়ন হয়নি। দফায় দফায় আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নে কোনো রকম পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়েই আমরণ অনশন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে যুক্তরাজ্য থেকে মোট 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে 1442 কোটি 3 লাখ টাকা। মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা যেভাবে এলএনজি আনছি, সার আনছি, এতে কিন্তু আপনার প্রোডাকশন হ্যাম্পার আর এলএনজি আনাতে সুবিধা হয়েছে। আমাদের একটা প্রেশার ছিল 1 মাস 2 মাস পর পর এলএনজির প্রাইস বাড়ানো গেছে। এইটা কিন্তু এনার্জি মিনিস্ট্রি ক্যালকুলেট করে এভাবে আনছে, আমাদের বাড়ায়নি প্রাইস। এটা কিন্তু একটা ভালো দিক আর কি। ওইটাই মেইন ইম্প্যাক্ট আমরা চাচ্ছি যে এলএনজি যাতে অ্যাটলিস্ট সরবরাহ বাড়ে আর আমাদের উপর প্রেশারটা না থাকে যে আমরা বাড়াই। এটা বাড়ালে তো কনজিউমাররা যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা কিন্তু পছন্দ করবে না। অতএব আমাদের দৃষ্টিটা ওইদিকে বেশি আর কি। নির্বাচনকে সামনে রেখে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং ইডিজিই প্রকল্পের যৌথ উদ্যোগে আর্থিক খাতে নিরাপত্তার শীর্ষক জাতীয় সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, দেশের মাত্র 17 থেকে 20টি ব্যাংকের সাইবার স্পেস রেটিং সন্তোষজনক। দেশের আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলায় ব্যাংক কর্মকর্তারা জড়িত বলে জানান তিনি। প্রধান অতিথির বক্তৃতায় অর্থ মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিদ্যমান সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। খোদ ব্যাংকিং এর কোর ব্যাংকিং সফটওয়্যারের যারা অ্যাডমিন প্যানেল, যারা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপের অ্যাডমিন প্যানেলকে নিয়ন্ত্রণ করে, তাদের সফটওয়্যারগুলো, তাদের অ্যাপ্লিকেশনগুলোর ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রেডেনশিয়ালস আর অলসো ভালনারেবল, এইসব প্রমাণও আমাদের কাছে আছে। সুতরাং এটা যেহেতু একেবারে উপরের স্টেজে উঠে গেছে, আমাদের আর দেরি করার সময় নেই। আমি মনে করি আমরা যারা আপনারা আছেন এখানে ব্যাংকিং সেক্টরের লিডার্স, তাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা এই সেক্টরে একটা শৃঙ্খলা আনতে পারবো। 96 কিংবা 2010-এ শেয়ার বাজারে বড় 2 ধসে জড়িত সরকার ঘনিষ্ঠদের কিছুই করা যায়নি। কেবল ইব্রাহিম খালিদের প্রতিবেদনে ঢাকঢোল পেটানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজার কারসাজিতে লিপ্তদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া যায়, এজন্য পরিকল্পিতভাবে ঠিকমতো মামলাও করা হয়নি। শেয়ার বাজার নিয়ে গোলাম মইনুল আহসানের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। 2010 সালে শেয়ার বাজার ধসের পর এর কারণ হতে জড়িতদের ধরতে 2011 সালে ইব্রাহিম খালিদের নেতৃত্বে গঠন হয় তদন্ত কমিটি। আলোচিত সেই কমিটি বছরই প্রতিবেদন প্রকাশ করে। এতে শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। বিনিয়োগকারীদের এমন প্রত্যাশার পারদ উপরে থাকলেও শেষ পর্যন্ত কিছুই হয়নি। বাংলাদেশের ইতিহাসের ভিতরে দেখেন, যখনই বড় বড় আপনার বিনিয়োগ হয়েছে, পুঁজিবাজার উত্তেজিত হয়েছে, তেজি হয়েছে, পরবর্তীতে এটা পড়ে গেছে এবং তার ফলে এর পিছনে যেই সমস্ত দুর্নীতি ছিল তার কোনোটারই কিন্তু বিচার হয়নি। এবং এটা বিচার না হওয়ার একটা বড় কারণ হলো এর কেসগুলো ঠিকমতো করা হয়নি। আপনারা যদি ইব্রাহিম খালেদের রিপোর্ট পড়েন বা তারও আগে যদি প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরীর রিপোর্ট পড়েন, তাহলে আপনারা দেখবেন যে এইটা মানে দূরভিসন্ধিমূলকভাবেও অনেক সময় এই কেসগুলো ঠিকমতো করা হয়নি, তার তদবির করা হয়নি। প্রতিবেদনে 25 দফা সুপারিশের পাশাপাশি কারসাজির হোতাদের মধ্যে
তখনকার সরকারের মন্ত্রী আহমদ মুস্তফা কামাল ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নাম ছিল। সরকারের দায়িত্বশীলদের নাম থাকায় হোতাদের ছাড় দেওয়া হয় বলেই মনে করেন ডক্টর দেবপ্রিয়। এই কেসটা করা হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্বলভাবে করা হয়েছে এবং যারা প্রকৃত দোষী তাদের দিকে দিক নির্দেশ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত বা আইনি ভিত্তি অনেক দুর্বল ছিল। এইটা এমনি এমনি হয়নি। এটা একটা হয়েছে যে এটার উপরে রাজনৈতিক প্রভাব ছিল, যার ফলে এরকমভাবে কেসটাকে নিবন্ধন করা হয়েছে। আর অপরদিকে যে সমস্ত আইনজ্ঞ দিয়ে এই কেসগুলো করা হয়েছিল তারা যথেষ্ট দক্ষ ছিল না ওই মোকাবেলা করার জন্য প্রতিপক্ষকে। শেয়ারবাজার ধসের পেছনে বাংলাদেশ ব্যাংকের ভুল নীতি অন্যতম দায়ী হলেও ইব্রাহিম খালেদের প্রতিবেদনে তা আনা হয়নি বলছেন বিশ্লেষকরা। হঠাৎ করে বলা হলো যে আর বাইরে আর যাওয়া যাবে না, তখনই সেলিংটা শুরু হয়ে গেল। এই যখন এত দূর যাওয়া যাবে না সেলিং শুরু হলো, এই তাহলে বাই করবে কে? যখন সেলিংটা শুরু হয়ে গেল এক্সপোজারের ভিতরে আসতে হবে, এটাও যেমন গ্র্যাজুয়ালি করতে পারতো বা হওয়া উচিত ছিল যাতে মার্কেটটা ডিসরাপ্ট না হয়। জবাবদিহির বাইরে রেখে অতীতের শেয়ার বাজারকে লুটের সহজ ক্ষেত্র করে রাখা হয়েছিল বলে মত বিশ্লেষকদের। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ফিশারিজ রিসোর্সেস অ্যান্ড ইকোসিস্টেম সার্ভে পরিচালনা করা হবে। গবেষণায় ব্যবহার হবে নরওয়ের সামুদ্রিক গবেষণা জাহাজ। এতে সহায়তা করবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, চলতি বছরের 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চলবে। বঙ্গোপসাগর হতে আহরিত মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান সহ আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সামুদ্রিক জলসীমা জৈবিক ও অজৈবিক সম্পদে সমৃদ্ধ। সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে বিশাল সম্ভাবনাময় এ খাত দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও উপদেষ্টা আশাবাদী। ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ প্যারেজ বলেছেন, মাত্র 120 থেকে 125 টাকা কেজি দরে বাংলাদেশের মানুষ ব্রাজিলের গরুর মাংস ক্রয় করতে পারবেন। এর জন্য বাংলাদেশের যৌথ উদ্যোগে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের কথা বলেছেন তিনি। এই সুবিধা পেতে দ্রুত ব্রাজিলের গরুর মাংসকে হালাল সার্টিফিকেশন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশের বাজারে বর্তমানে গরুর মাংস 700 থেকে 750 টাকা কেজি, নিম্নবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে। তবে বাংলাদেশ সরকার হালাল সার্টিফিকেট দিলে ব্রাজিল থেকে রপ্তানি হওয়া গরুর মাংস মাত্র $1 বা 122-23 টাকায় 1 কেজি পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত পাওলো দিয়াজ পেরেজ। ব্রাজিল বাংলাদেশের মানুষকে $1 বা 122 টাকায় 1 কেজি গরুর মাংস দিতে পারবে। এজন্য বাংলাদেশ সরকারকে দ্রুত হালাল সার্টিফিকেট দিতে হবে। ব্রাজিলের কোম্পানি বাংলাদেশে পার্টনারশিপে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করতে চায়। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খেলাধুলা সহ বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে ব্রাজিল দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় বলে জানান রাষ্ট্রদূত ফার্নান্দো পেরেজ। আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশ ব্রাজিল ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র পর্যায়ে বৈঠক হবে। এতে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ দ্বিপক্ষীয় সকল ইস্যুতে আলোচনা হবে। খেলাধুলা, কৃষি, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে ব্রাজিল বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করতে চায়। এর আগে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাথে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির বিষয়ে সম্প্রতি পত্রিকায় 51 লাখ টাকার স্টেডিয়াম 14 কোটিতে করার অনুমোদন শিরোনামে প্রকাশিত সংবাদটি অসত্য ও তথ্যগতভাবে অসম্পূর্ণ বলে জানিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম। তিনি বলেন, সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত 51 লাখ টাকার স্টেডিয়াম 14 কোটি টাকায় করার অনুমোদন বেশিরভাগ উপদেষ্টার আপত্তি, সজীব ভুঁইয়ার আগ্রহে পাস শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি দাবি করেন, এই প্রতিবেদনটি অসত্য, তথ্যগতভাবে অসম্পূর্ণ এবং প্রকল্পের বাস্তব পরিস্থিতি উপস্থাপনে ব্যর্থ হয়েছে। সংবাদ
সংবাদে প্রকৃত তথ্য তুলে না ধরে অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস লক্ষ্য করা গেছে বলেও অভিযোগ করেন তিনি। আরো কিছু খবর এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য লড়াই করেনি। দীর্ঘ 17 বছর বিএনপির লড়াই ছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। নোয়াখালী প্রেস ক্লাব চত্বরে স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে সিরাজগঞ্জে। বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের 18 ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা সহ রং বেরঙের ব্যানার নিয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে স্থানীয় পৌর ভাসানী মিলনায়তনে সমাবেত হয়। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইন্তিফাদা বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবে এতে বক্তারা দাবি জানান, ডিজিটাল সিকিউরিটি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও হুমকিদাতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া হুমকিদাতাদের পক্ষে অবস্থান নেওয়া সংগঠন ও ব্যক্তিদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার সংরক্ষণের 7 দফা দাবিতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আখিরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌশলী ইমাম উদ্দিন। লিখিত বক্তব্যে তারা জানান, 1978 সাল থেকেই প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীরা উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীতে পদোন্নতির ক্ষেত্রে 33% পদ সংরক্ষিত। এছাড়াও সরকারি চাকরির বিধি 10ম গ্রেড ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত। এ সংক্রান্ত বিষয়গুলো মীমাংসিত হলেও কেউ কেউ জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে বলে জানান বক্তারা। 12তম বার্ষিক সাধারণ সভা হয়েছে এসবিএসি ব্যাংকের। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুখলিসুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম, পরিচালক মুশফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া, শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে বিভাজন দেশের জন্য ভালো হবে না, মন্তব্য তারেক রহমানের। প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। দেশকে সংকটমুক্ত করার একমাত্র উপায় গ্রহণযোগ্য নির্বাচন, মনে করেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে আশা সালাউদ্দিনের। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শহীদ পরিবারের। 24 ঘন্টার মধ্যে জুলাই হত্যা মামলার আসামির জামিন বাতিলের দাবি। শেষ হল ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র তোলার সময়। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshi-news-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/bangladeshi-news-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।